বন্ধুরা তোমরা জানো যে গ্রামার সিরিজের ভিডিওতে লেটেস্ট আমাদের ন্যারেশন বিষয়ে আলোচনা চলছে। তো এর আগে আমি অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের যে সমস্ত নিয়ম সেগুলো সবই আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। তা তোমরা যারা সেগুলো এখনও দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশানে অথবা আই বাটনে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে সহজেই তোমরা দেখে নিতে পারবে। তো আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ব্যাপারে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স দেখো বন্ধুরা, তোমরা যারা আমার সেন্টেন্সের ভিডিওটা দেখেছো, সেন্টেন্স নিয়ে যে ভিডিওটা আমি করেছি সেখানে ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে বিস্তৃত ডিটেলসে আলোচনা করা আছে। তো যারা দেখোনি তাদের একটু বলে দিই, যে সেন্টেন্স দিয়ে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি ধারণা প্রকাশ পায়, এই ধারণাগুলো যে সেন্টেন্স দিয়ে প্রকাশ পায় সেই সেন্টেন্সকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তো আমরা আলোচনার সুবিধার্থে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করব। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে বন্ধুরা, একটা হচ্ছে লেট ছাড়া ইম্পারেটিভ সেন্টেন্স এবং অন্যটি হচ্ছে লেট সহ ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা এই দুটি ভাগ নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তবে সবার প্রথমে আমরা লেট ছাড়া যে ইম্পারেটিভ সেন্টেন্স, সেই লেট ছাড়া ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশনটা দেখে নেব। তো চলো আমরা লেট ছাড়া ইম্পারেটিভ সেন্টেন্সে চলে যাই। বন্ধুরা, এখানে তোমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছ যে ফাদার সেড টু মি ডু ইট রাইট নাও, অর্থাৎ বাবা আমাকে বলল যে এই কাজটি বা এটা এক্ষুনি করো। তোমরা দেখতে পাচ্ছ যে এই যে সেন্টেন্সটা আমি লিখেছি এখানে ডু ইট রাইট নাও, এটার মানে কি এই কাজ এটি এক্ষুনি করো। তো এর মধ্যে কি কোথাও লেট আছে? এর মধ্যে কিন্তু কোথাও লেট নেই। তাহলে এটা লেট ছাড়া ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ। আমরা দেখে বুঝতে পারছি ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন হচ্ছে প্রথমে মেইন ভার্ব বসে, তারপরে অবজেক্ট বসে, তারপরে আস্তে আস্তে বাদবাকি পার্টস অফ স্পিচগুলো বসে। তো এখানে মেইন ভার্ব রয়েছে, তারপরে অবজেক্ট রয়েছে, তারপর বাদবাকি পার্টস অফ স্পিচ, এটা অ্যাডভার্ব রয়েছে, ইত্যাদি ইত্যাদি বসেছে। তো এটা কিভাবে চেঞ্জ করতে হয় তোমরা একটু দেখে নাও। প্রথমে আমরা সাবজেক্টটা লিখব, ফাদার, এখানে সাবজেক্ট আমরা ফাদার লিখলাম। নেক্সট বন্ধুরা, সেড টু উঠে গিয়ে কি বসবে সেটা ডিপেন্ড করবে এর মধ্যে যে সেন্টেন্সটা রয়েছে সেটা কোন সেন্স প্রকাশ করছে। যদি এর মধ্যে যেটা রয়েছে সেটা যদি বন্ধুরা আদেশ বোঝায়, তাহলে সেইডের পরিবর্তে অর্ডার্ড বসবে, সেইডের পরিবর্তে অর্ডার্ড বসবে। যদি উপদেশ বোঝায় তাহলে কি হবে বন্ধুরা, এই ভিতরে সেন্টেন্সটা যদি উপদেশ বোঝায় তাহলে সেইড টু উঠে গিয়ে অ্যাডভাইসড, ADVISED, অ্যাডভাইসড। যদি নিষেধ বোঝায় বন্ধুরা, যদি নিষেধ বোঝায় তাহলে FORBADE, ফরবেড মানে নিষেধ করা, মানে অ্যাকচুয়ালি ফরবেডটা এসেছে ফরবিড থেকে, FORBID, ফরবিড মানে নিষেধ করা। তো যেহেতু সেইড থাকে পাস্টে, তাই এটারও পাস্ট ফর্ম ইউজ করতে হয়, তোমরা জানো, ফরবেড। নেক্সট, যদি অনুরোধ বোঝায়, যদি এই ভিতরের সেন্টেন্সটা যদি অনুরোধ বোঝায় তাহলে কি হয় বন্ধুরা, রিকোয়েস্টেড, REQUESTED। এই বিষয়গুলো তোমরা লিখে নাও, এই বিষয়গুলো তোমরা লিখে নাও যে এর ভিতরের সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা যদি আদেশ বোঝায় তাহলে সেইড টু উঠে গিয়ে আমরা এখানে অর্ডার্ড লিখব। যদি এই সেন্টেন্সটা উপদেশ বোঝায় তাহলে সেইড টু উঠে গিয়ে আমরা অ্যাডভাইসড লিখব। যদি এই যে ভিতরের সেন্টেন্সটা রয়েছে এটা নিষেধ বোঝায় তাহলে আমরা ফরবেড লিখব এখানে সেইড টুর পরিবর্তে। আর যদি ভিতরের সেন্টেন্সটা অনুরোধ বোঝায় তাহলে আমরা এই সেইড টুর পরিবর্তে আমরা রিকোয়েস্টেড লিখব। তাহলে বন্ধুরা ভালো করে ভেবে দেখো তো, এখানে ডু ইট রাইট নাও, এটা এখনই করো, এটা দিয়ে কী বোঝাচ্ছে? নিশ্চয়ই আদেশ বোঝাচ্ছে। তাহলে আমরা সেইড টুর পরিবর্তে কী লিখব?
অর্ডার্ড লিখব, ORDERED, অর্ডার্ড লিখব। তারপরে এই টুটা উঠে যায়, গিয়ে আমরা অবজেক্টটা লিখলাম। এরপরে বন্ধুরা খুব ভাইটাল একটা বিষয়, এই কোটেশনটা উঠে গিয়ে তোমরা জানো অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হচ্ছিল, দ্যাট হচ্ছিল। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হচ্ছিল, দুটো জিনিস হচ্ছিল। একটা যেটা ডব্লিউএস ছাড়া ইন্টারোগেটিভ ছিল সেটাই ইফ বা হোয়েদার বসছিল। যদি ডব্লিউএস ওয়ার্ড থাকে তাহলে সেই ডব্লিউএস ওয়ার্ডটাই বসে যাচ্ছিল। এবার আমরা ওগুলো ভুলে যাব। এই সেন্টেন্সের ক্ষেত্রে, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কোটেশন উঠে গিয়ে আমরা ইনফিনিটিভ টু নিয়ে আসি। এবার বন্ধুরা তোমরা জানো ইনফিনিটিভ টুর পরেই কি বসে, যেটা মেন ভার্ব তার প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে এখানে মেন ভার্ব কি আছে বন্ধুরা, ডু, তার প্রেজেন্ট ফর্ম ডুই আমরা লিখে দিলাম। এবার বন্ধুরা তারপর দেখো ইট রয়েছে, চেঞ্জ হবে না। তারপর দেখো রাইট নাও, বন্ধুরা রাইট নাও এর রাইট তো চেঞ্জ হবে না, আমরা রাইট লিখে দেব, কিন্তু নাও কি চেঞ্জ হবে না? অবশ্যই নাও চেঞ্জ হবে। নাওটা চেঞ্জ হয়ে কি হয় বন্ধুরা, দেন। নাওটা চেঞ্জ হয়ে কিন্তু দেন হয়, আমরা সেটাই লিখলাম। তাহলে ফাদার সেড টু মি ডু ইট রাইট নাও, এটার নেশন কি হয়ে গেল, ফাদার অর্ডার্ড মি টু ডু ইট রাইট দেন। এই বিষয়টা কিন্তু পরিষ্কার হয়ে গেল। নেক্সট আমরা একটা নিষেধ দিয়ে বুঝে নেব, একটা সেন্টেন্স আমরা নিষেধ দিয়ে বুঝে নেব। দেখে নাও তোমরা বন্ধুরা নেক্সট সেন্টেন্সটা দেখে নাও। মাদার সেড টু মি ডু নট রান, অর্থাৎ মা আমাকে বলল যে দৌড়িও না। এটা ভালো করে ভেবে দেখো বন্ধুরা, ডু নট রান, দৌড়িও না, এটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা দিয়ে নিশ্চয়ই নিষেধ বোঝাচ্ছে। তাহলে আমরা প্রথমে সাবজেক্ট, নেশন চেঞ্জ করার সময় প্রথমে সাবজেক্ট লিখব মাদার। তারপরে বন্ধুরা সেড টু উঠে গিয়ে কি বসবে, যেহেতু এটা নিষেধ বোঝাচ্ছে তাই নিষেধ বোঝালে কি হয়, ফরবেড। তো আমরা সেই ফরবেডটা এখানে লিখব, FORBADE, ফরবেড লিখলাম। তারপরে বন্ধুরা আমরা অবজেক্ট লিখব, মি, অবজেক্ট লিখলাম। এরপরে বন্ধুরা কোটেশন তুলে দেব, দিয়ে টু। এবার বন্ধুরা এখানে একটা খুব ভাইটাল একটা জায়গা, বন্ধুরা তোমরা জানো যে ফরবেড, ভালো করে ভেবে দেখো, এখানে মা আমাকে বলেছেন যে রোদ্দুরে দৌড়িও না। এবার ফরবেড মানে কি, নিষেধ করা মানেই কিন্তু বন্ধুরা একটা নেগেটিভ সেন্স চলে আসে। তো আমি এখানে নেগেটিভ সেন্স কাজে লাগাবো, আবার এখানেও তো তাহলে আমি নেগেটিভ সেন্টেন্স রাখতে পারবো না, কারণ আমি নেগেটিভের জন্য একবার তো আমি নিষেধ লিখেই দিলাম, তারপরেও তো আমি এখানে নিশ্চয়ই নেগেটিভ রাখতে পারবো না। অর্থাৎ আমি যদি ফরবেড দিয়ে করি, এটা বাংলা মানে কি হয়ে যাবে, যে আমাকে নিষেধ করলেন রোদ্দুরে দৌড়াতে, এটাই কিন্তু আমরা লিখতে চলেছি। তাহলে মাদার ফরবেড মি মানে মা আমাকে নিষেধ করলেন, টু। এরপরে আমি কি বলেছি বন্ধুরা, টুর পরে সবসময় কী নিয়ে আসতে, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম। তখন মেইন ভার্ব কি, রান, রানের প্রেজেন্ট ফর্ম রানি। বন্ধুরা এখানে ডু কিন্তু অক্সিলারি হিসেবে বসেছে নটকে সাপোর্ট করার জন্য। যেহেতু আমি নেগেটিভ করেছি, নেগেটিভ করতে গেলে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হয়, ডু কিন্তু সেই অক্সিলারি ভার্ব, এটা প্রেজেন্ট মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব নয়। প্রিন্সিপাল ভার্ব এখানে রান, তাহলে টুর পরে আমরা রানই লিখে দেব, টু রান। এটাই কিন্তু বন্ধুরা উত্তর হয়ে গেল। অর্থাৎ মাদার ফরবেড মি টু রান, মা আমাকে দৌড়াতে নিষেধ করলেন। এটাকেই বন্ধুরা ভালো করে ভেবে দেখো, আমরা অন্য একটা ভাবেও করতে পারি। দেখো বন্ধুরা, ডু নট রান, দৌড়িও না, এটা কিন্তু দুটো সেন্সে ব্যবহার করা যেতে পারে, একটা নিষেধ করা আর একটা আদেশ দেওয়াও হয়। আমরা আদেশ দেওয়া হিসেবেও এটা নেশন চেঞ্জ করতে পারি। তবে আদেশ দেওয়ার ক্ষেত্রে একটু চেঞ্জ হয়, সেটা আমরা দেখে নেব। তাহলে আমরা প্রথমে লিখলাম মাদার, এবার আদেশ দিয়ে ইংরেজি কি, অর্ডার্ড, আমরা অর্ডার্ড লিখলাম। এইবার বন্ধুরা দেখো, এখানে নিষেধ করা যেহেতু নেগেটিভ সেন্স, সেহেতু আমরা এখান থেকে নট তুলে দিয়েছি, কিন্তু আদেশ এর মধ্যে তো কোথাও নেগেটিভ সেন্স নেই। এই ক্ষেত্রে কিন্তু আমরা নট তুলব না, তাহলে বন্ধুরা এরপর আমরা কি করব, যে কোটেশন তুলে দিয়ে মাদার অর্ডার্ড মি টু নট রান, এটা যদি হয়, একটু ভালো করে ভেবে দেখো তো, টু নট রান শুনতে কেমন কেমন লাগছে না? টুর পরে নট কিন্তু হয় না। এই ইনফিনিটিভ টুর পরে সবসময় আমি কি বলেছি,
ভার্বের প্রেজেন্ট ফর্মই তো পাতাতে বলেছি। ইনফিনিটিভ টুর পরে আমি তো ভার্বের প্রেজেন্ট এই ইনফিনিটিভ টুর পরে কিচ্ছু বসবে না, অনলি ভার্বের প্রেজেন্ট ফর্মই বসবে। তাহলে বন্ধুরা তোমাদের প্রশ্ন যে নটটা কোথায় যাবে, বন্ধুরা নটটা এই টুর আগে চলে আসে, নটটা টুর আগে চলে আসে, অর্থাৎ আমাদের উত্তর হয়ে যাবে, বন্ধুরা আমাদের উত্তর হয়ে যাবে নট টু রান। আমাদের উত্তর হয়ে যাবে নট টু রান। তাহলে কি হয়ে গেল, মাদার অর্ডারড মি নট টু রান। এই অর্ডার নেগেটিভ থাকলে মানে নিষেধ থাকলে আমরা যদি অর্ডার নিয়ে আসি তাহলেই নটটা টুর আগে ইউজ করে আমাদের সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। নেক্সট আমরা একটা অনুরোধ বা রিকোয়েস্টের ব্যাপারে চলে আসব। বন্ধুরা দেখে নাও, বিনিতা সেইড টু নিখিল প্লিজ গিভ মাই খাতা। অর্থাৎ বিনিতা নিখিলকে কি বলল, যে দয়া করে আমার খাতাটা দাও। তো তোমরা প্লিজ থাকা মানেই ধরে নেবে যে এটা অনুরোধ করা বোঝাচ্ছে, এটা রিকোয়েস্টের ব্যাপার। তাহলে আমরা বিনিতা লিখব প্রথমে সাবজেক্ট, তারপরে বন্ধুরা আমরা সেইড টু তুলে দিয়ে, যেহেতু এটা রিকোয়েস্ট বা অনুরোধ বোঝাচ্ছে তাই আমরা রিকোয়েস্টেড লিখব। আমরা রিকোয়েস্টেড REQUESTED রিকোয়েস্টেড লিখব, তারপরে টু তুলে দিয়ে নিখিল লিখব। এবার বন্ধুরা প্লিজের জন্য মানে এবার আমাদের কি করতে হবে, কোটেশন তুলে টু লিখতে হবে। এবার বন্ধুরা ভালো করে ভেবে দেখো, প্লিজের জন্য আমরা কিন্তু রিকোয়েস্টেড লিখেই দিয়েছি। রিকোয়েস্ট মানেই তো অনুরোধ করা, আর প্লিজ তো আমরা অনুরোধ করার ক্ষেত্রে ইউজ করি, সুতরাং প্লিজের কিন্তু আর কোনো মূল্য থাকলো না। তারপর আমরা কি করব, টুর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখব, গিভ হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার বন্ধুরা ভালো করে দেখো, মাই এগুলো সেই পার্সন চেঞ্জ, এগুলো আমি কি বলেছিলাম যে সব ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে, পার্সন সব জায়গায় চেঞ্জ করতে হবে। তো মাই কোন পার্সন বন্ধুরা, মাই হচ্ছে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন থাকলে কিসের মতো হয়, রিপোর্টিং ভার্বের সাবজেক্টের মতো চেঞ্জ হয়ে যাবে। মাইটা রিপোর্টিং ভার্বের সাবজেক্টের মতো চেঞ্জ হয়ে যাবে। তাহলে বন্ধুরা মাই মানে আমার, আর আমার কেমন কি লিখতে হবে, বিনিতার। কিন্তু বিনিতা কি আমি এখানে আর লিখব, আমি তো বিনিতা আর লিখব না, কারণ আমি একবার লিখে ফেলেছি এই সেন্টেন্সে বিনিতা। তাহলে একটা মেয়ের পরিবর্তে আমরা কি লিখতে পারি, তার লিখতে পারি। হ্যাঁ, আমরা মেয়ের পরিবর্তে কি লিখতে পারি, তার, অর্থাৎ হার। হার লিখলাম এবং খাতা ইংরাজি লিখে দিলাম খাতা। আশা করি বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। তাহলে বিনিতা রিকোয়েস্টেড নিখিল টু গিভ হার খাতা। বিনিতা নিখিলকে রিকোয়েস্ট করেছিল তার খাতা দিয়ে দিতে। তাহলে বন্ধুরা আমরা ইম্পারেটিভ সেন্টেন্স লেট ছাড়া যে সেন্টেন্স আর কি, তার ন্যারেশন চেঞ্জের কী কী নিয়ম শিখলাম, এবার সেটা এক ঝলকে একটু দেখে নেব। বন্ধুরা নিয়মগুলো তাহলে দেখে নাও। প্রথম নিয়ম কি ছিল, যে রিপোর্টিং ভার্ব যেটা কিনা সেইড SAID, এই সেইডটা কেমনভাবে চেঞ্জ হবে বন্ধুরা, চেঞ্জ হবে এই নিয়মে। অর্থাৎ কোটেশনের মধ্যে যে সেন্টেন্স থাকবে বা যে সেন্স প্রকাশ করবে ইম্পারেটিভ সেন্টেন্সটা, সেই অনুযায়ী আমরা এখান থেকে লিখব। অর্থাৎ সেইটটা অর্ডারডও হতে পারে, সেইটটা অ্যাডভাইসডও হতে পারে, সেইটটা ফরওয়ার্ডও হতে পারে, সেইটটা রিকোয়েস্টেডও হতে পারে। নেক্সট আমরা কি পেয়েছিলাম বন্ধুরা, নেক্সট আমরা পেয়েছিলাম ইনভার্টেড কমা তুলে দিয়ে টু, যেটা কিনা ইনফিনিটিভ টু বসাতে হয়। তারপর 3 নম্বর নিয়ম বলতে পারি, টু এর পর মেইন ভার্বটি বসে যায়। টু এর পর মেইন ভার্বটি বসে যায়, এটাই কিন্তু বন্ধুরা মোটামুটি নিয়ম। নেক্সট আমরা ইম্পারেটিভ সেন্টেন্স লেট সহ এই ব্যাপারে বা এই আলোচনায় চলে আসব। বন্ধুরা লেট সহ যে ইম্পারেটিভ সেন্টেন্স, সেটা কখনো কখনো প্রস্তাব বা পরামর্শ বোঝাতে পারে।
যেমন একটা উদাহরণ দিলে তোমরা বিষয়টা বুঝতে পারবে। বন্ধুরা এখানে আমরা যে সেন্টেন্সটা লিখলাম, আই সেড টু দীপা লেট আস বাই এ নিউ হাউস, অর্থাৎ আমি দীপাকে বললাম যে চলো আমরা একটা নতুন বাড়ি কিনি। তোমরা বুঝতেই পারছো এখানে প্রস্তাব বা পরামর্শ দুটোই বোঝাচ্ছে। তো এই ধরনের লেট দিয়ে শুরু ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের নিয়মটা তোমরা একটু দেখে নাও। প্রথমে সাবজেক্ট লিখতে হয়, তারপরে সেইড টু তুলে দিয়ে আমরা বন্ধুরা প্রপোজড বা সাজেস্টেড প্লাস টু। বন্ধুরা প্রপোজড বা সাজেস্টেড আমরা যে কোনো একটা লিখতেই পারি, কিন্তু তারপরে টুটা আমাদের দিতেই হবে, টু আমাদের দিতেই হবে। এই সেন্টেন্সে এই ভার্বের পরে টু বসে বন্ধুরা, এটা আমাদের মাথায় রাখতে হবে। প্রপোজড অথবা সাজেস্টের পরে সবসময় টু বসে। নেক্সট আমাদের কি করতে হয়, নেক্সট আমাদের অবজেক্ট লিখতে হয়। আমরা লিখলাম অবজেক্ট দীপা লিখলাম বন্ধুরা, তাহলে আই প্রপোজড টু বা সাজেস্টেড টু দীপা। তোমরা কিন্তু একটাই লিখবে, তোমরা পরীক্ষার সময় একটাই লিখবে, হয় প্রপোজ লিখবে অথবা সাজেস্টেড লিখবে, তারপরে টু অবজেক্ট লিখবে দীপা দিয়ে। বন্ধুরা আমরা এখানে আবার কোটেশনটা তুলে দিয়ে আমরা কি লিখব, দ্যাট লিখব। এখানে আবার আমরা দ্যাটে ফিরে আসলাম, কোটেশন তুলে দিয়ে আমরা দ্যাট লিখব। দ্যাটের পরে আমরা বন্ধুরা সাবজেক্ট খুঁজব, সাবজেক্ট খুঁজব। দেখো বন্ধুরা এখানে সাবজেক্ট কি আছে, আস, মানে কি আমাদেরকে। আস মানে কি আমাদেরকে, আস মানে হচ্ছে আমাদেরকে। তাহলে দেখো ফার্স্ট পারসন বন্ধুরা, ফার্স্ট পারসন থাকলে কিসের মতো হবে, ফার্স্ট পারসন থাকলে সাবজেক্টের মতো হবে, তাই তো? ফার্স্ট পারসন থাকলে সাবজেক্টের মতো হবে। তাহলে আস মানে হচ্ছে আমাদেরকে। দেখো ভালো করে, এখানে আমি দীপাকে বললাম যে আমাদের একটা বাড়ি কেনা উচিত, তো এখানে আস লেট বসেছে বলে এখানে আস বসেছে অবজেক্ট। কিন্তু আমরা যখন বন্ধুরা ন্যারেশন চেঞ্জ করছি তখন লেটের জন্য তো আমরা প্রপোজড বা সাজেস্টেড টু লিখেই দিয়েছি, আমরা তো আর লেট এখানে লিখবো না, লেট তো উঠে যাবে। গেলে আমাদের দ্যাটের পরে কী বসাতে হবে, আমাদের দ্যাটের পরে কী বলেছি, সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্স করার চেষ্টা করতে হবে। তাহলে দ্যাটের পরে আমাদের কী নিয়ে আসতে হবে, সাবজেক্ট। তাহলে আসটা আয়ের মতো হয়ে গেল। এবার আয়ের কি, অ্যাকচুয়ালি আয়ের মতো মানে আমাদেরকে, সেটাই তো আমাদের এখানে লিখতে হবে। তো এখানে আমরা কি লিখবো তাহলে, উই, যে এটা মানে হচ্ছে আমাদের। তারপরে বন্ধুরা এই ধরনের যাতে এই প্রস্তাব বা পরামর্শ বোঝাবে, তারপরে সবসময় মনে রাখতে হবে সাবজেক্টের পরে শুড লিখবো আমরা, চোখ বুঝে সাবজেক্টের পরে শুড লিখবো। তারপরে তোমরা জানো যে শুডের পরে সবসময় কি মেন ভার্ব লিখতে হয়, মেন ভার্ব প্রেজেন্ট ফর্ম। তাহলে বাই, তারপরে কি হবে, যা আছে সেটাই বসে যাবে, কারণ আর নিউ হাউস এটার চেঞ্জ হবে না, আর নিউ হাউস এটা আর চেঞ্জ হবে না। তোমরা এই জায়গাটা বুঝতে পারলে কেন আমরা এরকম করলাম, যে এখানে প্লুরাল রয়েছে বন্ধুরা, এখানে প্লুরাল রয়েছে, তাই আমরা এখানেও যেটা লিখব সেটাকেও কিন্তু প্লুরালই হতে হবে। আমরা এখানে যেহেতু প্লুরাল রয়েছে, আমরা এখানেও যেটা লিখব সেটাকেও তো প্লুরালই হতে হবে। তো আসটা তো ফার্স্ট পারসন থাকলে কিসের মতো হয়ে যাবে, আয়ের মতো। এবার আয়ের প্লুরাল কি, সাবজেক্ট, আয় মানে কি আমি, তার প্লুরাল কি হয়, আমরা, আয়ের প্লুরাল আমরা। তাহলে বন্ধুরা ভাবো এখানে যদি ইউ থাকতো তাহলে এখানে কি বসতো, তোমরা হতো, ইউ মানে তুমি, এখানে তোমরা হতো। বা ধরো এখানে সাপোজ রাম থাকতো, এখানে যদি রাম থাকতো আর এখানে আস থাকতো তাহলে কি হতো, রামেরা হয়ে যেত। তা আমরা তো রামেরা আর লিখবো না, রামেরা না লিখে তখন কি লিখতাম, দে, THEY, দে লিখতাম নিশ্চয়ই। তাহলে এখানে যেহেতু আয় রয়েছে তাই আয়ের পরিবর্তে আমরা উই লিখেছি। নিশ্চয়ই বিষয়টা তোমরা বুঝতে পারলে। তাহলে এই সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে আমরা কী কী নিয়ম পেলাম সেটা এবার একটু ঝালাই করে নেব বন্ধুরা। এটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় খুবই আসে, এই লেট সহ যেটা প্রস্তাব বা পরামর্শ বোঝায়। তোমরা এই নিয়মটা একবার একটু দেখে নিই বন্ধুরা। প্রস্তাব বা পরামর্শ যেটা লেট সহ ইম্পারেটিভ সেন্টেন্স, তার প্রথম নিয়ম হচ্ছে রিপোর্টিং যেটা ভার্ব সেটা কি হয়ে যায়, সাজেস্টেড টু অথবা বন্ধুরা প্রপোজড, PROPOSED, প্রপোজড টু, এটা হয়ে যায় রিপোর্টিং ভার্বটি, অর্থাৎ যেটা সেইড, হ্যাঁ রিপোর্টিং ভার্ব যেটা সেইড সেটা কীভাবে চেঞ্জ হয়ে যাবে, সাজেস্টেড টু অথবা প্রপোজড টু। নেক্সট বন্ধুরা
আমরা কি করব, ইনভার্টেড কমা যেটা সেটা উঠে যাবে, উঠে গিয়ে কি বসবে, দ্যাট বসবে। তারপরে আমাদের কি করতে হয়, সাবজেক্ট করতে হবে, মানে যেটা অবজেক্ট থাকবে সেটাকে সাবজেক্ট করে নিয়ে তারপরে শুড বসাতে হয়, এবং তারপরে মেইন ভার্ব। তারপরে আমরা মেইন ভার্ব, কারণ শুডের পরে তোমরা জানো যে সবসময় মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তো সেই শুডের পরে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে বিষয়টা। এরপরে নেক্সট আমরা লেট সহ আর একটা কী বোঝায় সেন্টেন্স, সেটা নিয়ে আলোচনা করছি। বন্ধুরা দেখো, লেট সহ ইম্পারেটিভ কোনো কোনো ক্ষেত্রে অনুরোধ বোঝাতে পারে। যেমন দেখো, রবি সেইড টু দ্য ম্যানেজার লেট মি গো হোম, মানে রবি ম্যানেজারকে বললেন বা বললো যে আমাকে বাড়ি যেতে দিন। এটা নিশ্চয়ই অনুরোধ করে, ম্যানেজারকে তো আর কেউ অর্ডার করতে পারবে না, ম্যানেজারকে নিশ্চয়ই রিকোয়েস্ট করবে। তো লেট মি গো হোম মানে কি, আমাকে বাড়ি যেতে দিন। এক্ষেত্রে আমরা কি করতে পারি, যেহেতু এটা রিকোয়েস্ট বোঝাচ্ছে তাই সেইড টুটা কী হয়ে যাবে বন্ধুরা, প্রথমে সাবজেক্ট লিখবো, তারপর সেইড টুটা কী হয়ে যাবে, রিকোয়েস্টেড। সেইড টুটা রিকোয়েস্টেড, তারপরে আমরা অবজেক্ট লিখবো দ্য ম্যানেজার, আমরা ম্যানেজার লিখলাম। হ্যাঁ, আমরা দ্য ম্যানেজার লিখলাম, তারপরে কি হবে, তারপরে আমরা লিখব দ্যাট, তারপরে আমরা লিখব দ্যাট। এবার বন্ধুরা, মি মানে কে, আমাকে মানে কি, রবিকে। তাহলে আমরা সাবজেক্ট নিয়ে আসবো এখানে, দ্যাটের পরে সাবজেক্ট নিয়ে আসবো। তোমরা জানো অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্যাট মানে অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে চেঞ্জ করতে হবে আমাদের, দ্যাট বসানো মানেই তারপরে অ্যাসার্টিভ হিসেবে আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে আমরা সাবজেক্ট নিয়ে আসবো। তো এক্ষেত্রে অ্যাকচুয়ালি এখানে অবজেক্ট ছিল, তো এটা কিসের থেকে এসছে, রবি। তো রবির সাবজেক্ট লিখবো, রবি তো আমি আর লিখবো না, রবি না লিখে তার পরিবর্তে কোন সাবজেক্ট লিখতে পারি, হি লিখতে পারি, তাহলে সে হি লিখলাম। এইবার বন্ধুরা, মাইট লিখতে হয়। লেট মি গো হোম মানে কি, আমাকে বাড়ি যেতে দিন, তাহলে এর জন্য, এই অনুরোধের জন্য একটা মাইট নিয়ে আসতে হয়। হি মাইট বি অ্যালাউড, হি মাইট বি অ্যালাউড টু গো হোম। তোমাকে একটু বেশি লিখতে হবে এখানে, মানে তাকে যেন অ্যালাউ করা হয় বাড়ি যেতে দিতে। হি মাইট বি অ্যালাউড টু গো হোম। অথবা বন্ধুরা, এটা আমরা আরেকভাবে করতে পারতাম, এটাকে আমরা ইম্পারেটিভের নিয়ম হিসাবেও করতে পারতাম। ইম্পারেটিভের নিয়ম হিসেবে কীভাবে করতে হবে সেটা তোমরা জানো। ইম্পারেটিভ সেন্টেন্সে কী হয়, আমরা তো সেই টু রিকোয়েস্টেড করে দিলাম, তারপরে কোটেশন তুলে দিয়ে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে কী লিখি, টু লিখি। এবার তারপরে কি লিখবো, টুর পরে কী বসে, মেইন ভার্ব বসে। তো লেট কিন্তু অ্যাকচুয়ালি মেইন ভার্ব হিসেবে আমরা এখানে ইউজ করতে পারি। তাহলে টু লেট, এই মিটা তখন কি হয়ে যাবে, মি মানে আমাকে। আমরা এখানেও লেটের পরে অবজেক্টই লিখব, কারণ এখানেও লেটের পরে অবজেক্ট লিখেছি, এখানেও কি লেটের পরে অবজেক্টই লিখব। তাহলে লেটের পরে কি হবে, অবজেক্ট লিখব, কিন্তু মিটা তো তখন রবির মতো হয়ে যাবে আর কি। তো রবি তো আমি আর লিখবো না, টু লেট রবি তো আর লিখবো না, তা রবির পরিবর্তে কি লিখব, হিম, মানে তাকে রবিকের পরিবর্তে আমরা তাকে লিখলাম, টু লেট হিম, তারপরে প্রেজেন্ট ফর্ম গো, নেক্সট হোম। তাহলে রবি রিকোয়েস্টেড দ্য ম্যানেজার টু লেট হিম গো হোম। রবি ম্যানেজারকে রিকোয়েস্ট করলো তাকে বাড়ি যেতে দিতে। একই কিন্তু ব্যাপার, আগেরটাও যা ছিল এটা অনেকটা একই ব্যাপার, আগেরটা একটু বেশি লিখতে হবে, এটা একটু কম লিখতে হবে। নেক্সট আমরা লেট সহ ইম্পারেটিভ সেন্টেন্স অন্য কী বোঝায় সেই ব্যাপারে চলে আসছি। বন্ধুরা, এখানে একটা লেট সহ ইম্পারেটিভ সেন্টেন্স যা দিয়ে আমরা আদেশ বুঝতে পারছি। যেমন দেখো, দ্য ম্যানেজার সেড টু হিজ অ্যাসিস্ট্যান্ট লেট দ্য কাস্টমার ইন, মানে কি, ম্যানেজার অ্যাসিস্ট্যান্টকে বললেন যে কাস্টমারকে ভিতরে ঢুকতে দাও। ভালো করে ভেবে দেখো তো, এটা এই কাস্টমারকে ভেতরে ঢুকতে দাও, এটা দিয়ে কি নিশ্চয়ই আদেশ বোঝাচ্ছে। তাহলেও আমরা দেখো, আগেরটাই যেমন কি বোঝাচ্ছিল, অনুরোধ বোঝাচ্ছিল, সেড টুর পরিবর্তে আমরা রিকোয়েস্টেড লিখেছিলাম, এখানে আমরা কি লিখব, অর্ডার্ড লিখব। তাহলে আমরা প্রথমে সাবজেক্ট লিখব দ্য ম্যানেজার, তারপর আমরা বন্ধুরা সেড টু তুলে দিয়ে কি লিখব, অর্ডার্ড। সেড টু তুলে দিয়ে অর্ডার্ড লিখলাম, নেক্সট অবজেক্ট লিখব হিজ অ্যাসিস্ট্যান্ট লিখলাম, তারপরে কি হবে বন্ধুরা, টু লিখব, কারণ আমরা
ইম্পারেটিভ হিসেবে ইউজ করছি, তো কোটেশনটা তুলে দিয়ে আমরা টু লিখলাম, তারপরে কি হবে এই ভার্বটা লিখব, টু লেট আর কি, এই ভার্বটা লিখব টু লেট, তারপরে এটা যেহেতু থার্ড পারসন তাই এটা এইভাবেই থাকবে। তোমরা জানো থার্ড পারসন চেঞ্জ হয় না, কাস্টমার, তারপরে কি ইন আছে, ইন লিখে দেব। অর্থাৎ ম্যানেজার অ্যাসিস্ট্যান্টকে আদেশ দিলেন কাস্টমারকে ভিতরে ঢুকতে দিতে, এটাই কিন্তু এখানে হয়ে গেল। তো আশা করছি বন্ধুরা তোমাদের আজকের ক্লাসের ব্যাপারে কোনো প্রশ্ন থাকা উচিত নয়, কারণ আমি আমার সাধ্যমতো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এরপরেও যদি তোমাদের বুঝতে কোনো জায়গায় কোনো অসুবিধা হয় তাহলে আমাকে নির্দ্বিধায় প্রশ্ন করতে পারো কমেন্ট সেকশানে। আমি আমার সাধ্যমতো সেই প্রশ্নের উত্তর দিয়ে বিষয়টিকে তোমাদের আরও পরিষ্কার করে বুঝতে সাহায্য করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করো। মতামত জানাতে ভুলো না ভিডিওটি কেমন লাগলো। তো দেখা হবে নেক্সট ভিডিওয় অপটেটিভ সেন্টেন্স নিয়ে। ততক্ষণে বাই বাই।